আসসালামু আলাইকুম। পিঙ্কি নাউ লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বাসার টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো ভাবলাম কাজও করতে থাকি, সেই সাথে ভিডিওটাও অন করি। আমার রান্নাঘরে মোটামুটি যত জিনিসপত্রই আছে সব আমার ক্যাবিনেটের ভিতরে। তেমন একটা বাহিরে কোথাও সাজিয়ে রাখার মতো কোনো কিছু আমি রাখিনি বা রাখতে পারিও নি। আর রান্নাঘর যেহেতু অনেকটাই ছোট, তো ক্যাবিনেটের বাইরে যেহেতু কোনো কিছুই রাখিনি, ক্যাবিনেটের উপরের দিকটা মুছে নিলে হয় ক্যাবিনেটের ভিতরে সবগুলো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তবে আমার কাছে অর্গানাইজ করে রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে খুব বেশি ভালো লাগে। তো রান্নাঘর ছোট হওয়াতে কত প্রয়োজনীয় জিনিস যে এখনো পর্যন্ত কেনা হয়নি আমার। কোনো কিছু কিনতে গেলেও আগে 10 বার চিন্তা করি কোথায় রাখবো জিনিসটা। বাসা সবকিছু যে মনের মতো হবে এটা আসলে ভাবাটা অনেকটাই বোকামি। আমার খুব ইচ্ছে আমার রান্নাঘরের লুকটা একটু পরিবর্তন করব, যা আছে তা দিয়ে। তো কখন করছি বা কিভাবে করব তা তো আপনারা অবশ্যই জানতে পারবেন। সেটা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপুরা, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কোরবানির ঈদকে সামনে রেখে বা এমনিতেও আমার এই পাতিলের সেটটা খুবই প্রয়োজনীয় ছিল। এই পাতিলের সেটটা হচ্ছে ক্রিয়াম ব্র্যান্ডের গ্রানাইট কোটিংয়ের 7 পিসের একটা সেট। সেই সাথে আমার যে ইলেকট্রিক ইন্ডাকশন চুলাটা আছে ওটাতেও কিন্তু এগুলো দিয়ে রান্না করা যাবে। ভেবেছিলাম ইলেকট্রিক চুলা তো তেমন একটা রান্না করা হয় না, তো একটা পাতিলে নিব। আমাদের যেহেতু লাইনের গ্যাস না, সিলিন্ডার, তো সিলিন্ডারটা দেখা যায় যে কোনো সময় শেষ হয়ে যায়, তখন হয়তো বা দোকানও খোলা থাকে না। আবার চুলাটা যদি ইনফারেন্ট হতো সব পাতিলে বসানো যেত, তো ইন্ডাকশন চুলা হওয়াতে সব পাতিল কিন্তু বসানো যায় না, সেটা তো আমরা সবাই জানি। তো ইলেকট্রিক চুলার জন্যই একটা পাতিল নিব ভেবেছিলাম আলাদা করে। একটা পাতিল নিতে গিয়ে দেখলাম একটা পাতিলের যে দাম, সে দাম থেকে একটু দাম বেশি দিয়ে আমি পুরো সেটটাই কিনতে পারবো, তো সেই জন্য পুরো সেটটাই কিনেছি। পাতিলের সাইজগুলো কিন্তু এত বেশি বড় না, আমাদের রেগুলার ইউজের জন্য কিন্তু ঠিকঠাকই আছে। এর ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে হাতলগুলো অনেক বেশি সুন্দর। ঈদে তো শুধু মাংস রান্না করলে হবে না, সাথে আবার রুটিও বানাতে হবে। মাংস রান্না করার জন্য নতুন পাতিল আর রুটি রাখার জন্য নতুন হটপট না হলে কি হয়? না পরে আসলে মজা করলাম। পাতিল যখন নিতে গিয়েছিলাম এই হটপটটা হঠাৎ দেখে ভালো লেগে গিয়েছিল, তো এর জন্য এটা কেনা। এটার মধ্যে খাবার কেমন গরম থাকবে সেটা আসলে ব্যবহার করার পরে বুঝতে পারবো। তবে আমি শুধু খাবার গরম থাকবে এটা ভেবে নিইনি, আমি ভেবেছিলাম যে কোনো গেস্টের সামনেও এটার মধ্যে কোনো খাবার দেওয়া যাবে। অনেক সময় দেখা যায় কিছু খাবার গরম গরম খেতে বেশ মজা, তো ওই ধরনের খাবারগুলো কিন্তু রাখা যাবে। এক কথায় খাবারগুলো গরমও থাকবে, সার্ভিং ডিশের কাজও করবে। তো কড়াইটাকে এখন ধুয়ে নিচ্ছি। দোকানদার তো বললো আপনি এখানে সব ধরনের মাজনি ব্যবহার করতে পারবেন, সব ধরনের খুন্তি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দোকানদারদের কাজই এটা, তারা একটু বাড়িয়ে বাড়িয়ে বলবে। তবে এই ধরনের পাতিলে বা ননস্টিক পাতিলগুলোতে কাঠের খুন্তি আর সফট মাজনি যেটা আছে ওটা দিয়ে বাজার চেষ্টা করবেন। কোনোভাবে তারের মাজনি আর স্টিলের খুন্তিটা ব্যবহার করবেন না। কাপুরাই কমেন্ট করেছিলেন যে আপু, ননস্টিকের পাতিলগুলো এত পরিষ্কার থাকে কি করে আপনার, বিশেষ করে পাতিলের ভিতরের সাইডটা। তো আমি এভাবে করে সবসময় পরিষ্কার রাখি। আর এই ধরনের ননস্টিক পাতিলগুলো রান্নার শেষে গরম গরম ধুতে যাবেন না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই ধুয়ে নেবেন। অনেকে আছে যে অনেকগুলো ননস্টিকের পাতিল ব্যবহার করে না, একটা মাত্র ফ্রাই প্যানে ডিম ভাজে, সবজি ভাজে, তারপর রুটি ভাজে, যেমন আমি। তো সবসময় একই কাজে ব্যবহার করা হয় একটা জিনিস, তো ওটা তো নষ্ট হবে, ক্ষয় যাবে। আলাদা আলাদা ডিম ভাজার জন্য একটা, রুটি বানানোর জন্য একটা, ভাজি করার জন্য একটা, আলাদা আলাদা যদি অনেকগুলো থাকে তাহলে সবগুলোর মধ্যে একটু একটু চাপ কম পড়ে। কিন্তু আমরা একটার মধ্যে সব কিছু করি, তো ওটা তো নষ্ট হবে। তো নতুন পাতিলে একটু রান্না হয়ে যাক, কি বলেন? আসলে আমার কথা শুনে মনে হচ্ছে আমি অনেক বেশি খুশি এই পাতিলগুলো কিনে। আসলে সত্যি আমার সংসার জীবনে আমি এই প্রথম এবং আমার নিজের টাকা দিয়ে আমি একটা জিনিস কিনেছি, আমার বেশ ভালো লাগছে। আমি যতগুলো পাতিলে আজ পর্যন্ত ব্যবহার করছি সব গিফট আসে, সাথে কিছু আছে আমার মায়ের দেওয়া, আবার কিছু আমার বড় আপুর দেওয়া, এই আর কি। তো আজ আবার রান্নাবান্নার ঝামেলাটা একটু কম আছে,
গতকালকের কিছু খাবার রয়ে গিয়েছে, তো একটা রান্না করলে চলবে। হয়তো আজকে রান্না না করলেও হতো, যা খাবার আছে আমাদের জন্য হয়ে যেত। তবে আমার ছোট্ট মেয়েটা এখন অনেক বেশি চালাক হয়ে গিয়েছে। সে প্রতিদিন এখন চিকেন ছাড়া বা গরুর মাংস ছাড়া খেতেই চায় না। আগে দেখা যেত অন্যান্য তরকারি দিয়ে আমি খাইয়ে দিতাম, তবে এখন সেটা আর হয় না। তো এখন সে আগে দেখে তার পাতে কি আছে, আজকে কি চিকেন রান্না করেছি কি না, বিশেষ করে গরুর মাংস রান্না করেছি কি না। তো আজ আলু দিয়ে চিকেন কারিটা রান্না করছি, এটা তো মোটামুটি আমরা সবাই পারি, এর জন্য আর ডিটেলসে শেয়ার করলাম না। রান্নাটা তো আমাদের বাসায় প্রায় সময় করা হয়। তো রান্না করতে করতে একটা জিনিস খেয়াল করলাম যে এর কালারটা সুন্দর আসার জন্য এখানে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিলে আর টমেটো পিউরিটা দিলে কালারটা বেশি সুন্দর আসে। তো আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে হয়ে এসেছে, আর একটু ঝোলটা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নেব। তো এইদিকে অন্যান্য কাজগুলো অফ ক্যামেরাতে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি, ভিডিও অন রেখে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে। আমার মেয়েটাকে কিন্তু স্কুলে যাওয়ার জন্য অনেক সকালেই উঠতে হয়। প্রতিদিন যেহেতু সকাল 7টায় উঠতে হবে, ওর রুটিনটা একদম ঠিকঠাক করে রাখতে হয়, তা না হলে একটু থেকে একটু এলোমেলো হয়ে গেলে ও ঘুম থেকে দেখা যায় উঠতে পারে না। তো এখন সন্ধ্যার জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। আজ থাই স্যুপটাই বানাবো আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করব। থাই স্যুপ বানানোর জন্য আমি এখানে একটা ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুমটাই নিয়ে নিয়েছি। তো ডিমের কুসুমটাকে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিব একটু বেশি করে। টমেটো সসটা দিলে থাই স্যুপের কালারটা অনেক বেশি সুন্দর আসে। ডিমের কুসুমের সাথে সসটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ, তারপর মাশরুম আর চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি আগে থেকে একটু সয়া সস, আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার প্যাকেটের যে নর স্যুপটা আছে এটা এক প্যাকেট দিয়ে দিচ্ছি। তো প্যাকেট মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবে দলা পাকি না থাকে। যদি এখানে প্যাকেট মশলাটা না দিতাম তাহলে এখানে কিন্তু মরিচের গুঁড়া দিতাম সামান্য, আর সেই সাথে ডিমের কুসুম, তারপর সসের পরিমাণও বেশি দিতে হতো। তো এখন ভালো করে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে স্যুপটা কতজনের জন্য বানাচ্ছি তার উপকরণ ঠিক রেখে পানিটা দিতে হবে। এই থাই স্যুপটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিয়ে রান্না করলে স্যুপের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো লবণটা কিন্তু একদম সবার শেষে দিচ্ছি, কারণ এখানে আমি প্যাকেটের যে মশলাটা ব্যবহার করেছি সেটাতে কিন্তু লবণ আছে, আবার যে সসগুলো ব্যবহার করেছি সেখানেও লবণ আছে। তো সব কিছু বুঝে শুনে দিতে হবে। তো স্যুপটা ওই পাশের চুলায় বসিয়ে দিয়ে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিচ্ছি। তো আজ আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বাসায় তৈরি করিনি, ফ্রোজেন যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো পাওয়া যায় সেগুলো এক প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটাই এখন ভেজে নিচ্ছি। তো এখন দেখা যায় সকালে নাস্তা বানানোর সাথে সাথে আবার মেয়েকে টিফিনটাও তৈরি করে দিতে হয়, তো এর জন্যই আনিয়ে রেখেছিলাম। একটা সময় আমার কাছে এই ফ্রোজেন নাস্তাগুলো খুবই বিরক্তকর লাগতো, কেন এগুলো আমরা কিনে খাবো, বাসায় তো তৈরি করে খাওয়া যায়। এখন আবার বুঝতে পারি যে আসলে এই খাবারগুলো আমাদের কাজকে কতটা সহজ করে দেয়। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখনও থাই স্যুপে কর্নফ্লাওয়ারটা দিইনি, আর কর্নফ্লাওয়ারটা দিব না। স্যুপটা জাল করে করে যতটুকু ঘন করা যায়। আর রাজিফার বাবা খুবই অপছন্দ কর্নফ্লাওয়ার দেওয়াটা, ওর কথা হলো জাল করে করে যতটুকু ঘন করতে পারো, কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। থাই স্যুপে তো লেমন গ্রাসটা দেওয়া হয়, তো সেটা যেহেতু আমার কাছে এই মুহূর্তে নেই, তো এর জন্য আমি লেবুর যে খোসার সবুজ অংশটা আছে সেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি স্যুপের মধ্যে দিয়ে দিব। স্যুপটা যখন একদম শেষ পর্যায়ে হয়ে আসবে তখনই দিব। আর লেবুটাও যদি না থাকে তাহলে লেবুর পাতা দিতে পারেন, সেটাতেও হবে। সবুজ অংশের সাথে যে সাদা অংশটা আছে ওটা যেন কোনোভাবে না নেওয়া হয়, ওটা নিলে কিন্তু আবার স্যুপটা তিতা হয়ে যাবে। আর স্যুপটা অনেকক্ষণ জাল করাতে এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই ঘন হয়ে গিয়েছে। থাই স্যুপটা আসলে বাসায় সবাই এখন কম বেশ বানাতে পারে, ডিটেলসে বলে দেওয়ারও কিছু নেই বা এত বুঝিয়ে বলারও কিছু নেই। তো এই খাবারটা তৈরি করতে করতে যা একটু টুকটাক অভিজ্ঞতা হয়েছে তার থেকে দুই একটা কথা বা দুই একটা টিপস আপনাদেরকে দেওয়া। হয়তো আমার কোনো কথা বা কাজে ভুল হয়ে থাকতে পারে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।